আজকে যে ঘটনাগুলি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনা পাঠিয়েছেন আমার এক লিসেনার্স বোন, যার নাম রাইমা। চলুন সে যেইভাবে আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন ঠিক সেইভাবে আপনাদেরকে পড়ে শোনাই। ঘটনাটি আমার ভাইকে কেন্দ্র করে। আমার নাম রাইমা, আমার বাড়ি খুলনায় পড়েছে। আমি তখন সবে আমার নতুন বিয়ে হয়েছে। আমার ভাই আর এই দুনিয়াতে নেই। আমার ভাই যখন মারা যায়, সেই মারা যাওয়াকে কেন্দ্র করেই আপনাদেরকে এই ঘটনাটি আমি পাঠিয়েছি। আমার ভাইয়ের নাম ছিল আফজাল। সে খুব ভালো একজন মানুষ ছিল। সে কখনো কোনো নেশা করতো না। সে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতো। সে মেয়েটার বিয়ে হয়ে যাওয়াতে আমার ভাই অনেকটা আপসেট হয়ে পড়ে। আর আমার ভাই সে মেয়েটার বিয়ে হওয়াতেই এতটা আপসেট আর এতটা ডিপ্রেশনে পড়ে যায় যে আমার ভাই সুইসাইড করে। সে বিষ খেয়ে আত্মহত্যা করে। তার এই বিষ খাওয়াটাই ছিল অনেকটাই বড় ভুল। আমরা দু বোন ছিলাম। তারা এই খবর শোনার সাথে সাথেই দৌড়ে ছুটে যায়। ছুটে গিয়ে আমার ভাইয়ের মৃতদেহটা পড়ে থাকতে দেখি খাটের এক কোণে। ভয়ে কেউই ধরছিল না। আমরা আমাদের স্বামীকে নিয়ে ভাইকে ধরে হসপিটালে নিয়ে যাই। আমার মা বাবা কেউই জীবিত ছিল না। আমার ভাই একাই থাকতো বাড়িতে। সে বড় ছিল, সে চাকরি করত। সে একা থাকলেও কোনো প্রবলেম হতো না। তো দেখা গেল যে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালের কর্তৃপক্ষরা বলছেন যে এটা তো সুইসাইড কেস, এটা আগে থানাতে জানাতে হবে, এটা আগে পুলিশ ডায়েরি হতে হবে। আমরা এই লাশটাকে নিয়ে আবার থানায় যাই। থানায় গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করি এবং ডায়েরি, এটা একটা ডায়েরি করা হয় এবং একটা ফর্ম ফিল আপ করা হয়। সেই ফর্মটা নিয়ে হাসপাতালে যাই। আমার ভাইটাকে নিয়ে যাওয়ার পর তারা বলে যে ফর্মে লেখা আছে যে এই লাশটার পোস্টমর্টম করতে হবে। এই লাশটার পোস্টমর্টম করতে হবে। এই থানা আর হসপিটাল দৌড়াদৌড়ি করতে করতে সময় প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারা আমাদেরকে বলল যে লাশটা রেখে আপনারা বাড়ি চলে যান, আমাদের পোস্টমর্টম হলে আমরা আপনাদেরকে ইনফর্ম করব। আমরা তাদের কথা মতোই হাসপাতাল থেকে বাড়িতে চলে যাই। আমরা বাড়িতে গিয়ে সবাই কান্নাকাটি করছিলাম। আমাদের আত্মীয় স্বজন বাড়িতে চলে এসেছিল। প্রায় ঘন্টা ৩-৪ ঘন্টার পর হসপিটাল থেকে আমাদেরকে কল করে বলা হলো যে আপনার ভাইয়ের পোস্টমর্টম হয়ে গেছে, আপনারা কিছু ফর্ম আছে, এগুলো ফিল আপ করে আপনার ভাইকে নিয়ে যান। আমরা সবাই দৌড়ে হসপিটালে যাই। হসপিটালে গিয়ে আমরা আমার ভাইকে নিয়ে ফর্ম ফিল আপ করে তারপর আবার থানাতে যাই আমার ভাইয়ের লাশটাকে নিয়ে। হসপিটাল থেকে থানাটা বেশ ঘন্টা ৪০ মিনিটের মতো ছিল। আমার ভাইয়ের লাশটাকে একটা চাটায় মুড়ি দিয়ে ভ্যান গাড়িতে করে আনা নেওয়া করছিলাম। হঠাৎ গিয়ে দেখি প্রায় ১১টার ঊর্ধ্বে বাজে। ১১টার পরে বড় কোনো কর্মকর্তাই ছিল না। তখন ওইখানের আমাদেরকে হাবিলদার বলা হলো যে কনস্টেবল, যে এখানে এখন কোনো ফাইল করা হবে না, সকালে আসুন, সকালে আমরা এটার ফাইল ফিল আপ করে দিয়ে আপনাদেরকে এই লাশটা নিয়ে যেতে দেব, এখন এই লাশ নিয়ে যেতে পারবেন। রাত
11টার উপরে বাজে। তার উপরে আবার এটা পোস্টমর্টম করা কাটা ছেঁড়া লাশ। এত রাত অবধি থাকার পর লাশটা অনেকটাই নরম হয়ে যাবে এবং কি পচতে শুরু করবে। আমরা সবাই অনেক রিকোয়েস্ট করলাম যে আপনি বলেন যে স্যার যাতে এসে লাস্টার ফর্ম ফিল আপ শেষ করে আমাদেরকে বিদায় দেয়, আমরা যত টাকা লাগে দিব, আপনারা একটু হেল্প করেন। তখন সেই কনস্টেবল বড় স্যারকে কল করলে স্যার বলে এখন সে আসতে পারবে না, যদিও আসে সকাল 7টার দিকে সে চলে আসবে, সে কোনোভাবেই এখন আসতে পারবে না। আমরা অসহায়ের মতো আমার ভাইয়ের লাশটা নিয়ে সেই থানার বারান্দায় বসেছিলাম। হঠাৎ আমার ছোট বোন বলে উঠলো যে আমার খুব খারাপ লাগছে, আমি বাড়ি চলে যাব, আপু তুই থাক। কি আর করার, আমি আর আমার হাজবেন্ড ওই থানাতেই রইলাম, আর আমার ছোট বোন তার হাজবেন্ড বাড়িতে চলে গেল। একটা লাশের সাথে থানায় একা থাকাটা যে কতটা ভয়ানক এবং ভয়ঙ্কর ছিল সেটার উপলব্ধি একমাত্র আমিই করেছিলাম। তখন প্রায় রাতের 1:30 থেকে 2টো বাজে। আমি লাশটিকে একটু নাড়াচাড়া করার চেষ্টা না করে আমি পাশে বসেছিলাম। আমার হাজবেন্ড বলল যে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি একটু চোখ বুঝি, তুমি এক কাজ করো, তুমি কতক্ষণ পাহারা দাও, তোমার খারাপ লাগলে আমাকে ডাক দিও। আমি বললাম সমস্যা নেই, আমার ভাইয়ের লাশ তো আমি পাহারা দেব, অন্য কেউ তো আর দেবে না। সেটা ভাবা আর আমার স্বামী শুয়ে পড়লো বেঞ্চে, আমি দাঁড়িয়ে রইলাম ভাইয়ের লাশের পাশে। হঠাৎ কেমন যেন অদ্ভুত একটা ভয়ঙ্কর ফিল হতে লাগলো আমার কাছে, আমার কেমন যেন ভয় ভয় ফিল হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার ভাই এই মুহূর্তেই উঠে বসে আমাকে ডাক দিয়ে বলবে যে আপু তুই এসেছিস। এটা ভাবাটা যে কতটা ভয়ঙ্কর এবং কতটা শিহরিত ছিল আমার জন্য শুধু আমিই জানি। আমি অনেকটাই চেষ্টা করেছিলাম সেই ভয় থেকে বেরিয়ে আসতে, কিন্তু পারলাম না। আমার বারবার মনে হচ্ছিল যে আমার ভাইয়ের লাশটা একবার ছুঁয়ে দেখি। আমার ভাইয়ের মুখটা একটু চাটাই থেকে খুলে আমি আমার ভাইয়ের মুখটা দেখি, যেই ভাবা সেই কাজ। আমি ভাবতে ভাবতে আমি আমার ভাইয়ের চাটাইটা খুলে আমার ভাইয়ের মুখটা দেখার চেষ্টা করছি। এমন সময় দেখি আমার ভাইয়ের চোখগুলো খুলে আছে, এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে যে আমি ভয়ে চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে আমার স্বামী এবং সাইডের এক কনস্টেবল ছিল, তারা দৌড়ে আসে। আমি বললাম যে ও আমার দিকে তাকিয়ে আছে। তারা সবাই বলল কই না তো, এই মৃত মানুষ কিভাবে আবার তাকিয়ে থাকে, কি বলেন আজে বাজে। আমার স্বামী আমাকে সান্ত্বনা দিয়ে বলল যে তোমার ভাই হয়তোবা তোমার এটা মনে হচ্ছে, চলো বাইরে থেকে একটু হেঁটে আসি। আমার মনকে সান্ত্বনা করার জন্য আমার স্বামী আমাকে নিয়ে বাইরে হাঁটতে যায়। বেশি দূরে না গিয়েই প্রায় থানার একটু বাইরে গিয়েই আমরা চাটা খেয়ে আবার রিটার্ন চলে আসি। তখন আমার স্বামী বলল যে তুমি এখন একটু বিশ্রাম করো, আমি পাহারা দিচ্ছি। তখন আমি আমার চোখ দুটো বন্ধ করি, ঘুমানোর চেষ্টা করি। তখন আমার স্বামী ওই মুখের লাশটা চাটাই দিয়ে খোলা ছিল, লাশের মুখটা, তখন সে মুখটা বন্ধ করার জন্য কাপড় এবং চাটাইটা দিয়ে মুখটা ঘোরার চেষ্টা করছিল। এমন সময় ওই লাশটা আমার ভাইয়ের হেসে উঠেছে। আমার স্বামী ওই লাশের হাসি মুখ দেখেই ভয় পেয়ে দৌড়ে আসে আমার কাছে, এসে বলে আমাকে ডাক দিতে লাগলো আর বলল যে তোমার ভাই হাসতেছে। আমি এটা শুনে আরো বেশি অবাক হয়ে যাই যে
একটা মৃত মানুষ কিভাবে তাকিয়ে থাকে আর কিভাবে হাসে, এটা কি আমাদের সাথে কোনো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে? এটা ভাবতে ভাবতে আমি উঠে বলি যে, কই আমার ভাই হাসছে? তুমি না বললে যে একটা মৃত মানুষকে তাকাতে পারে, আর এখন একটা মৃত মানুষকে হাসতে পারে? এটা কখনোই সম্ভব না। যেমন তেমন করে ভয়ে ভয়ে আমরা এই রাতটা কাটাই। সকালে অফিসার আসলে, স্যার আসলে ফর্ম ফিল আপ করে আমাদেরকে লাশটা নিয়ে যেতে দেয়। আমরা লাশটা বাড়িতে নিতে নিতেই লাশটা খুব নরম হয়ে যাচ্ছিল। আমরা বাড়িতে নিয়ে সব নিয়ম কানুন ইসলামিক মোতাবেক শেষ করে জানাজা পড়ে তারপরে লাশটাকে দাফন করি। আমি বাড়িতে খুব চিৎকার করে কাঁদছিলাম, এতটা কাঁদছিলাম যে আমার কান্নায়, আমার মাথা ব্যথায় আমার চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। আমি তখন মাথা ব্যথায় শুয়েছিলাম। আমার মাথা ব্যথায় তখন আমি শুয়ে পড়ি। শুয়ে হঠাৎ আমার চোখ লেগে যায়। আমি ঘুমানোর চেষ্টা করি। হঠাৎ আমার চোখ লেগে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের ভিতরে স্বপ্নে দেখি যে আমার ভাই আমাকে ডাকছে আর বলছে, আপু, আমার খুব কষ্ট হচ্ছে রে, আমাকে বাঁচা, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে এখান থেকে উদ্ধার কর। আমি এটা দেখার সাথে সাথেই আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি। ওঠার পর আমার পুরো শরীর ঘেমে গিয়েছিল যে এটা কি হলো আমার সাথে, আমি কি দেখলাম, আমি কি সত্যি এটা স্বপ্ন দেখেছি না অন্য কোনো কিছু দেখেছি। আমি দৌড়ে যাই আমার খালাম্মার কাছে। খালাম্মাকে গিয়ে বলি যে, খালাম্মা, আমি এগুলো স্বপ্নে দেখেছি, ও আমাকে ডাকছে, ও আমাকে বলছে ওর খুব কষ্ট হচ্ছে, ওকে ওইখান থেকে উদ্ধার করতে বলছে। তখন বলল যে এটা তো সুইসাইড করে মারা গেছে নিজের ইচ্ছায়, তাই হতে পারে আজাব হচ্ছে, এটা তোকে ও ফিল করাচ্ছে আর কি। তুই স্বপ্নে ওর এই কষ্টটা দেখতে পাচ্ছিস, তোর ভাই তোকে অনেকটাই ভালোবাসতো, এর জন্য তোকেই দেখা দিচ্ছে। আমি ওইটা একটা স্বপ্ন ভেবেই কাটিয়ে দেই। তখন রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার শুই ঘুমানোর জন্য। শরীরটা পুরো ক্লান্ত, আমার খুব খারাপ লাগছিল। আমি যখন শুয়ে পড়ি এর কিছুক্ষণ পর আমি আবারও স্বপ্নে দেখি আমার ভাইয়ের বিকৃত চেহারা আমার সামনে এসে কাঁদছে আর বলছে, আপু, এই অন্ধকার ঘরে আমার খুব কষ্ট হচ্ছে রে, আমার খুব কষ্ট হচ্ছে, আর আমি তোকে কিছু বলতে চাই, আমার কথাগুলো শুনবি? এরপরেই আমার ঘুম আবার ভেঙে যায়, আমি চিৎকার করে উঠি। তখন আমার স্বামী আমাকে বলে যে, কি হয়েছে তোমার, তুমি কেন এইভাবে চিৎকার দিয়ে উঠলে, কোনো স্বপ্ন দেখেছো? তখন আমি বললাম যে আমার ভাইয়ের লাশ আমাকে এসে বলছে যে ও যেন আমাকে কি বলতে চায়, ওর অন্ধকারে নাকি শুতে মন চাইছে না, ও এক অন্ধকারে খুব ভয় পাচ্ছে। তখন আমার স্বামী বলল, আচ্ছা ঘুমাও, সকালে উঠে দেখবো, এক কবিরাজের কাছে তোমাকে নিয়ে যাব। তখন আবার ঘুমালাম, তখন আর কিছুই দেখিনি। সকালে আমার স্বামী আমাকে নিয়ে এক মৌলবীর কাছে যায়। সে মোটামুটি ভালোই কবিরাজ ছিল। আমাকে নিয়ে যাওয়ার পর সেই মৌলবী আমাকে দেখে বলল যে, তুমি কি খুব ভয়ে আছো মা? তখন আমি বললাম, জি বাবা, আমি ভয়ে আছি, আমার ভাই গতকাল দাফন করেছি আমার ভাইকে, আমার ভাই মারা গেছে। কিন্তু বারবার আমার ভাই আমার স্বপ্নে এসে কি যেন বলতে চাচ্ছে, তবে বলতে পারছে না, আমি বারবার জেগে উঠছি। তখন ওই মৌলানা সাহেব আমাকে বলল যে, তুমি ভয় পেও না, তোমার ভাই তোমাকে অনেকটা ভালোবাসতো বিধায় তোমাকে বারবার দেখা দিচ্ছে, আর যেহেতু এটা আত্মহত্যা একটা লাশ, সে এরকম কিছুটা করবেই, কারণ তার
আত্মাটা তো খুব কষ্টে আছে, এর জন্য তুমি দেখতে পাচ্ছ, এটা কোনো বিষয় না। তখন সে আমাকে ঝাড়ফুঁক করে তাবিজ দিল। এরপর থেকে আমার ভাইকে আমি কখনোই আর স্বপ্নে দেখিনি। এটাই ছিল আমার প্রথম এবং শেষ একটি ঘটনা। ধন্যবাদ প্রিয় লিসেনার্স, আপনাকে, আপনি এত সুন্দর করে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, তার জন্য অনেক কৃতজ্ঞ আপনার কাছে। এবং আমার যে প্রিয় লিসেনার্স গুলো আছে তাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার, আপনাদের সাথে ঘটে যাওয়া এবং আপনাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া যে ভৌতিক ঘটনাগুলি আছে অবশ্যই আমাদেরকে আমাদের কাছে পাঠানোর জন্য আমাদের ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেয়া আছে, সেখানে গিয়ে আপনার নাম, ঠিকানা এবং বয়স লিখে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। অবশ্যই আমরা সেটা সম্প্রচার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় ঘটনায় ফিরে যাই। দ্বিতীয় ঘটনাটি আমার দুঃসম্পর্কের এক ভাইয়ের সাথে। তার সাথে সেই ঘটনাটি ঘটেছিল এক শ্মশান ঘাটকে কেন্দ্র করে। আসলে আমরা সবাই জানি যে শ্মশান ঘাট এমন একটা জিনিস, সেখানে অদ্ভুত, অলৌকিক এবং ভৌতিক ঘটনা প্রায় ঘটে থাকে। তো চলুন আমার ভাইয়ের কাছ থেকে আমি যেভাবে শুনেছি ঠিক সেইভাবে আপনাদেরকে শোনাচ্ছি। ঘটনাটি প্রায় 2007 সালের ঘটনা। তখন আমি কলেজে পড়ি। আমরা তেমন একটা শ্মশান ঘাটের বিষয়ে তেমন কিছু জানতাম না, তবে মাঝে মধ্যেই বাড়ির পাশে শ্মশান ঘাট হওয়াতে মাঝে মধ্যেই গিয়ে মানুষকে কিভাবে পোড়ানো হয় এবং কি কি করা হয় সেগুলো আমরা দেখতাম। আমার বন্ধুকে নিয়ে আমি একদিন শ্মশান ঘাটে যাই, গিয়ে দেখি একটা বৃদ্ধ লাশ পোড়ানো হয়েছে এবং সেটা পোড়ানোর পর তার যত আসবাবপত্র ছিল সেইগুলো ওই শ্মশান ঘাটেই ফেলে রেখে এসেছে। আমরা দাঁড়িয়ে থেকে সবার যাওয়ার অপেক্ষা করছিলাম যে তারা কখন যাবে এখান থেকে। তারা যাওয়া আর আমরা আমাদের মাথায় দুষ্টুমি বুদ্ধি আসা। তখন আমার বন্ধু বলতে লাগলো যে চল এই আসবাবপত্রে খুঁজে দেখি যে আমাদের কোনো কাজের জিনিস আছে কিনা, আর এখানে যে ভালো কোনো জিনিস থাকে আমরা এগুলো বাড়িতে নিয়ে যাব। তখন আমি বললাম যে না না, এগুলো করা ঠিক হবে না, আরেকজনের জিনিস, আর তারপরে আবার এটা শ্মশান ঘাট, মৃত ব্যক্তির জিনিসপত্র, এগুলো নিয়ে ঘাটাঘাটি করাটা মোটেও ভালো হবে না। ও বলল যে একটা মৃত ব্যক্তি আবার কি করবে আমাদের, আর এটা কি কেউ দেখছে? তারা মনে করবে তাদের ভগবান এগুলো নিয়ে গেছে। যা বলা তাই কাজ, ও আমাকে টেনে নিয়ে গেল ওই লাশের আসবাবপত্রের কাছে। ওইখানে গিয়ে দেখে সুন্দর সুন্দর পেন্টিং, তারপরে ওই লোকের অনেকগুলো জিনিস, যেমন পিতলের মগ বা অনেক জিনিস, সে লোকের ভালো ভালো সুন্দর সুন্দর জিনিসগুলো ও আর আমি বেছে বেছে নিয়ে দুজনে বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার সময় আমরা একটা গাড়িতে উঠি, একটা অটোতে উঠি বাড়িতে যাওয়ার জন্য। সেই অটোটা খুব ধীর গতিতে চলছিল। এতটা ধীর গতিতে কখনো কোনো অটো চলে না। তখন আমার বন্ধু বলল ড্রাইভারকে যে ভাই এতটা আস্তে কেন চলছেন, আপনার কি ব্যাটারিতে চার্জ নেই? সে ড্রাইভার কোনো কথা বললো না। আমি আবারও বললাম ভাই একটু জোরে চালান, এত আস্তে কেন চালাচ্ছেন, ব্যাটারিতে চার্জ না থাকলে বলেন, আমরা নেমে অন্য অটোতে করে চলে যাই। তখন সে আমাদের দিকে এমন ভয়ঙ্কর ভাবে তাকালো যে আমরা দেখে ভয় পেয়ে সে রানিং অটো থেকে নেমে দৌড় দিই। দৌড়তে দৌড়তে আমরা প্রায় কিছুটা দূরে এসে আরেকটা অটোতে উঠি। আমরা দুজনে দৌড়তে দৌড়তে খুব হাঁপিয়ে গিয়েছিলাম, খুব ঘেমে গিয়েছিলাম। ওই অটোতে করে বাড়িতে চলে যাই কোনো রকম ভাবে।
বাড়িতে গিয়ে দুজনেই গোসল করে খাওয়া দাওয়া শেষ করে ও ওর মতো বাড়িতে চলে যায়, আর আমি আমার বাড়িতেই শুয়ে পড়ি। মা বারবার জিজ্ঞাসা করছিল যে এগুলো কোথা থেকে এনেছিস। তখন আমি বললাম যে আমার যে বন্ধুটা আসছিল তার বাসা থেকেই। এইগুলো সব ফেলে দিচ্ছিল, তো তখন আমি নিয়ে আসছি, আর ও ওইগুলো ওর এক বন্ধুকে দিয়ে দেবে, এই বলে আমি কথাটা কাটিয়ে ফেলি। অনেকটাই ভয় লাগছিল তখন যে আমাদের সাথে অটোর ড্রাইভারটা কেন এমন করলো। আমি যখন ঘুমোতে যাই তখন ঘুমোতে পারছিলাম না। হঠাৎ কেমন যেন আমার মনে হলো যে আমার ওয়ারড্রোবের সাথে কে যেন একটা দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে তাকিয়ে দেখি ওই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে বলছে যে কাজটা কোনো রকমই ভালো করিসনি। সে এটা বলতে আমি ভয় পেয়ে যাই এবং অনেকটাই ভাবি যে এটা কি আমি স্বপ্ন দেখছি না অন্য কিছু। আমি খুব ভয় পেয়ে যাই। আমি তখন ভয় পেয়ে চিৎকার করে উঠলে মা দৌড়ে আসে আমার কাছে এবং মা বলে যে কি হয়েছে তোর। আমি বললাম যে না না কিছু হয়নি, আমি একটু ভয় পেয়ে গেছি আর কি, এটাই, আর কিছু না। তখন মা চলে গেলে আমি আবার ঘুমানোর চেষ্টা করি। ঘুমোতে পারছিলাম না কোনোভাবেই ভয়ে। সেই লোকটা বারবার আমার চোখের সামনে ভাসছিল, সেই লোকটার মুখ। সেই লোকটা হঠাৎ করে আবারও আমার সামনে এসে বলতে লাগলো যে আমার জিনিসগুলো ফেরত দিয়ে দে, না হলে তোদের ক্ষতি হয়ে যাবে। আমার জিনিসগুলো কেন তোরা এনেছিস? সে যখন এটা আমার সামনে এসে বলল, আমি তখনই সেন্সলেস হয়ে পড়ি। এতটাই ভয় পেয়েছিলাম তার চেহারা দেখে। তার চেহারাটা খুব পুড়ে থেতলে গিয়েছিল মুখটা, যে পুরো পুরো চামড়া খসে খসে পড়ছিল তার মুখ থেকে, তার পুরো শরীর পুড়েছিল। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে আমি খুব ভয় পেয়ে যাই আর সেন্সলেস হয়ে পড়ি। আমার যখন জ্ঞান ফিরে আমি তখন তাকিয়ে দেখি আমি মার কোলে শুয়ে আছি। আমার মা আমাকে বলতে লাগলো যে বাবা তোর কি হয়েছে, তুই বাইরে থেকে আসার পর থেকেই তুই কেমন যেন অদ্ভুত আচরণ করছিস। তখন আমি মাকে খুলে বললাম যে মা, আমি এই জিনিসগুলো শ্মশান ঘাট থেকে এনেছি, আর তারপর থেকে কেন যেন খুব ভয় পাচ্ছি। আর ওই শ্মশান ঘাটের যার এই জিনিসগুলো ছিল সে আমাকে এসে বলছে যে এই জিনিস এনে আমি নাকি খুব ভুল করে ফেলেছি। এই কথা শোনার পর আমার মা খুব চিন্তিত হয়ে যায় এবং বাবাকে কল দিয়ে বলে যে তাড়াতাড়ি বাড়িতে আসতে। বাবা বাড়িতে আসার সাথে সাথে মা 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 বাবাকে সব ঘটনা খুলে বলে এবং বাবা মাকে নিয়ে কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে যাওয়ার সাথে সাথেই বাবা গিয়ে কবিরাজকে সব খুলে বলে এবং বলে যে জিনিসগুলো এখন কিভাবে ফেরত দেওয়া যায়। সে কবিরাজ বলল যে আমি আগে ওই আত্মাটার সাথে আমার জিন দিয়ে কথা বলে দেখি। তখন সেই কবিরাজ সে বৈঠকে বসে তার জিন দিয়ে ওই আত্মাটাকে ডেকে এনে বলে যে আপনি কেন বিরক্ত করছেন এই পিচ্ছিটাকে। তখন ওই অবয়বটা বলল যে ও আমার জিনিসপত্র নিয়ে আসছে, আমার প্রিয় জিনিসগুলো ও কেন নিয়ে আসলো। তখন ওই লোকটি বলল যে বাচ্চা মানুষ তারা বোঝে নাই, তারা আপনার জিনিসগুলো নিয়ে আসছে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, আর আপনার জিনিসগুলো তারা কোথায় ফেরত দিবে সেটা বলুন। তখন বলল যত কিছুই করুক ওর ক্ষতি না করে আমি যাব না। তখন বলল যে কি ক্ষতি করবেন আপনি? বলল যে কি ক্ষতি করব দেখতে চাস? তখন ওই কবিরাজটা বলল যে আপনি প্লিজ ওই ছোট বাচ্চাটাকে মাফ করে দিন, আর আপনার জিনিসগুলো আপনার বাড়িতে না হলে আপনার শ্মশান ঘাটে ও ফেরত দিয়ে আসবে। তখন বলল যে আমি এক শর্তে ওকে মাফ করতে পারি, একটা পাঠা বলি দিতে হবে।
তখন ওই কবিরাজটা বলল যে পাঠা বলি দিলেই কি সব সমাধান হয়ে যাবে? তখন বলল, হ্যাঁ, পাঠা বলি দিবি আর 10 কেজি মিষ্টি শ্মশান ঘাটের এক কোনায় রেখে দিবি। তখন যা বলা তাই কাজ। ওইখান থেকে গিয়ে বাবা এক পাঠা কিনে এনে পাঠা বলি দেয়, দিয়ে ওই পাঠার গোশ সহ পাঠাটা শ্মশান ঘাটে দিয়ে আসে। 10 কেজি মিষ্টি নিয়ে শ্মশান ঘাটের এক কোনায় দিয়ে আসে। তারপর ওই জিনিসগুলো আমরা শ্মশানেই ফেলে আসি। সেদিন থেকে আর আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু আস্তে আস্তে আমার যে বন্ধুটা আমার সাথে ছিল ওর একটি চোখ অন্ধ হয়ে যায়। আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু ওই বন্ধুটার একটা চোখ কেমন যেন ও দেখতে পারতো না। এখন পর্যন্ত ওর ওই চোখে সমস্যা। তো এই ছিল আমার ঘটনা। আর যদি আপনাদের কাছে আমাদের এই ভৌতিক ঘটনাগুলি, অলৌকিক এবং প্যারানরমাল ঘটনাগুলি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই আমাদেরকে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি পাঠিয়ে রাখবেন। তো আমরা যে তৃতীয় ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এবং লাস্ট যে ঘটনাটি, সেই ঘটনাটি ওই ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো চলুন, যেভাবে শুনেছি ঠিক সেভাবেই আপনাদের কাছে শেয়ার করছি। ঘটনাটি সেই ভাইয়ের বাবার সাথে ঘটেছিল, তাই আমি ভাইয়ের মতো করেই আপনাদেরকে ঘটনাটি শোনাচ্ছি। ঘটনা আমার বাবার। আমার বাবা খুব ছোট ছিল তখন। আমার বাবা অত্যন্ত খেলাধুলা করত ছোট সময়, তাদের বন্ধুদের নিয়ে আড্ডা দিতে খুব ভালোবাসতো। আমি আমার বাবার মুখ থেকেই এই ঘটনাটি শুনেছি। আমি যখন বাবার থেকে শুনি, আমি কেন যেন শুনেই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বাবা আগে এতটাই দুষ্ট ছিল যে যে যাই বলতো আমার বাবা তাই করত, তাই করে দিত। একদিন এক লোক আমার বাবাদের কাছে এসে বলল যে তোরা কি কিছু শিয়াল ধরে দিতে পারবি আমাকে? তখন আমরা বললাম যে শিয়াল ধরা এটা কোনো বিষয়ই না, তো শিয়াল ধরে আপনি কি করবেন? বলল যে আমার কাজ আছে, তোরা ধরতে পারবি? তখন বলল যে আমরা ধরতে পারলে আমাদেরকে কি দিবেন? আমার বাবাকে সে লোকটি এসে বলল যে 150 টাকা করে দিবে। তখন আমার বাবা এই কথা শুনে খুব খুশি হলো এবং তাদের মধ্যে কথাবার্তা শেষ হওয়ার পর আমার বাবা এবং তাদের বন্ধুরা মিলে প্ল্যান করতে থাকলো যে কিভাবে শিয়াল ধরা যায়। তার এক বন্ধু তখনই উঠে বলল যে শিয়াল ধরতে হলে আমাদেরকে বিভিন্ন গর্ততে খুঁজতে হবে শিয়াল, কারণ শিয়াল দিনের বেলায় গর্তের মধ্যে থাকে আর রাতে তাদেরকে ধরাটা খুব মুশকিল, কারণ রাতে তাদের সাথে দৌড়ে উঠে পারা যায় না। তখন আমার বাবা বলল যে আমরা দিনেও চেষ্টা করব, রাতেও চেষ্টা করব, যখন ধরতে পারবো তখনই আমাদের জন্য লাভ। তবে আমাদের এই কথাগুলো আমাদের ফ্যামিলির কেউই জানতো না। আমরা সেই দিনেই প্ল্যান করি যে বিভিন্ন পুষ্করিণীর পাড়ে গিয়ে শিয়ালের গর্ত পেলেই সেখানে আগুনের ধোঁয়া দিয়ে আমরা শিয়াল ধরার চেষ্টা করব এবং সেই গর্তের মাথায় জাল দিয়ে রাখবো যাতে শিয়াল দৌড়ে বের হওয়ার সময় জালে আটকে যায়। আমরা সবকিছু আয়োজন করলাম, জাল জোগাড় করলাম এবং অনেকগুলো লাঠি এবং কেরোসিন জোগাড় করলাম। আর শুকনো পাতা দিয়ে আমরা আগুন তৈরি করে এই আগুনটা নিভিয়ে দিই। দেওয়ার পর অনেক ধোঁয়া ওঠে। সেখানে কিছু ধানের যে শোকলা থাকে, মানে ওইগুলাকে আমরা বলি চুহল বা ভুসি, ধানের ভুসি বলি বা চুহল বলি। ওইগুলো দিলে
ধোঁয়া আরো বেশি ওঠে। আমরা যখন ওই আগুন দিয়ে গর্তের মাথায় কয়েকটা গর্ততে ট্রাই করি, তবে কোনো শিয়াল বের হচ্ছিল না। তখন আমরা ওই শিয়ালটাকে বের করার জন্য খুব চেষ্টা করলাম, পারছিলাম না। হঠাৎ একদিন আমাদেরকে আমার বাবার বন্ধু এসে বলতে লাগলো যে একটা বুদ্ধি আছে শিয়াল ধরার। তখন আমরা বললাম যে কি? বললো যে শ্মশান ঘাটে গেলে অনেক শিয়াল পাওয়া যাবে। তখন বললো যে ভালো বুদ্ধি দিয়েছিস তো। ও বললো যে রাতে যেতে হবে ওই শিয়াল ধরার জন্য। আমার বাবা ওটা ভাবতে ভাবতেই খুব খুশি হচ্ছিল যে আজ হয়তো বা শিয়াল ধরতে পারবো। আমরা বুদ্ধি করে শ্মশানের 3 দিকেই জাল দিয়ে বেড়া দিয়ে রাখি, আর একদিক খোলা রাখি। যে দিক দিয়ে শিয়াল ঢুকবে আমরা ওই দিক দিয়ে শিয়ালটাকে ধাওয়া দিলে শিয়াল 3 দিকের একদিক হলেও জালে গিয়ে পেঁচে যাবে। আর জালগুলো ছিল নেটের জাল, কারেন্টের জাল ছিল মাছ ধরার। এগুলাতে শিয়াল একবার পেঁচে গেলে আর ছুটতে পারবে না। তখন আমরা রাতে এইগুলো শ্মশানের সাইড দিয়ে এই জালগুলো লাগাতে থাকি। আমরা সবাই কেমন যেন অদ্ভুত একটি আওয়াজ শুনছিলাম, কে যেন কান্না করছে। শ্মশান ঘাটের যেই জায়গাটায় পোড়াচ্ছে ওই জায়গাটা থেকেই আমার বাবারা কান্নার আওয়াজ শুনতে থাকলো। তখনই আমার বাবা বলে উঠলো যে এই তোরা কি কোনো শব্দ শুনতেছিস? তখন ওইখানকার আমার বাবার বন্ধুরা বলল যে কারো যেন কান্নার আওয়াজ শুনছে। আর বাবা বলল যে চল তো গিয়ে দেখি এত রাতে কে কান্না করছে। তারা বলল না না, উপরে গিয়ে কোনো কাজ নেই, আমাদের নিচে কাজ, আমরা নিচেই থাকি। আমার বাবা সাহসী ছিল মোটামুটি, সে বলল যে না না চল গিয়ে দেখি এত রাতে এখানে কি কান্না করছে। তখন তার বন্ধুরা না পেরে আমার বাবার সাথে উপরে গেল, গিয়ে দেখলো কেউ নেই। যখন সে ফিরে আসবে তখন আবার কান্নার আওয়াজ শুনে তারা পিছে তাকিয়ে দেখে কে যেন সাদা কাপড় পরিহিত একজন মহিলার মতো দেখছে এবং কান্না করছে। সবাই বাবাকে নিষেধ দিল যে তুই এখানে যে কোনো লাভ নেই, কারণ এটা শ্মশান ঘাট, অনেক কিছুই হতে পারে এখানে। চল আমরা নিচে চলে যাই, জাল আরেক দিকে দেওয়ার বাকি আছে। আমার বাবা কারো কথা না শুনেই হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে ওই মহিলাটার কাছে গিয়ে বলল, মা আপনি কান্না করছেন কেন? কোনো জবাব উত্তর কোনো কিছুই নেই। সেই মহিলাটা কাঁদতেই আছে। তখন আমার বাবা তার পিঠে হাত দেওয়ার সাথে সাথেই মহিলাটি এমন তীব্র চোখে তাকালো যে চোখ দিয়ে রক্ত পড়ছিল। তার বিকৃত চেহারা এবং ভয়ঙ্কর আওয়াজ শুনে বাবা এতটা ভয় পেয়ে যায় যে বাবা মাটিতে পড়ে যায়। আর তার বন্ধুরা এটা দেখার সাথে সাথেই দৌড়ে শ্মশান থেকে নেমে পড়ে বাবাকে রেখে। বাবা ভয়ে চিৎকার করতে থাকে আর পিছনে যেতে থাকে। সাদা শাড়ি পরা মহিলাটি বাবার দিকে এগোতে থাকে আর কেমন অদ্ভুত করে হাসতে থাকে। তার চোখ মুখ দিয়ে রক্ত পড়ছিল। বাবা এতটা ভয় পেয়ে যায় যে বাবা ওইখানে সেন্সলেস হয়ে পড়ে এবং সকালে বাবাকে বাবা দেখতে পায়। যখন জ্ঞান ফিরলো বাবা দেখলো তার বাড়িতেই আছে। সবাই তাকে বকাবকি করছিল যে তুই কেন গেলি এত রাতে শ্মশান ঘাটে। বাবা বলল যে এই এমন এমন ঘটনা, একজন লোক আমাদেরকে বলল যে শিয়াল ধরে দিতে পারলে নাকি আমাদেরকে সে 150 টাকা করে দেবে। আমার বাবার কথা শুনে আমার দাদি এবং দাদা তাকে খুব মারলো এবং হুজুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক করে এনে সে বাড়িতে আসলো। তার অনেক জ্বর উঠেছিল সেই দিন। জ্বরে তার পুরো শরীর ব্যথা করছিল,
তার চোখ মুখ ফুলে গিয়েছিল এবং সে কয়েকদিন বিছানা থেকে উঠতে পারেনি। আর সেই দিন থেকে বাবা শ্মশান ঘাটে যাওয়া বন্ধ করে দিয়েছিল। এরপর থেকে আর কখনোই বাবা শ্মশান ঘাটে যায়নি। এই ছিল আমার শেষ ঘটনা। তো প্রিয় লিসেনার্স, আশা করছি আমার ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগছে এবং আপনাদেরকে কিছুটা হলেও ভয়ের অনুভূতি ফিল করাতে পারছি। জানি না আমার ঘটনাগুলি কার কার কাছে বিশ্বাসযোগ্য এবং অবিশ্বাসযোগ্য হচ্ছে, তবে বিশ্বাস আর অবিশ্বাস একদিকে রেখে এই ঘটনাগুলি অবশ্যই বিনোদন হিসেবে শুনতে পারে। আসলে আমাদের সাথে আমাদের প্রিয়জনদের সাথে ঘটে যাচ্ছে যে ঘটনাগুলি, আমরা তা কখনোই উপলব্ধি করতে পারবো না, কারণ আমাদের সাথে কখনো ঘটেনি। তবে আমাদের সাথে যেদিন ঘটবে সেদিনই আমরা বিশ্বাস করতে পারবো যে না, অলৌকিক প্যারানরমাল ঘোস্ট জাতীয় কোনো কিছু আছে, ভৌতিক কোনো বিষয় হলেও আমাদের এই দুনিয়াতে আছে। আমাদের সাথে ঘটছে না বিধায় আমরা এগুলো ফিল করতে পারছি না। তবে আপনাদের সাথে, আপনাদের মাঝে, আপনাদের কাছে আবারও অনুরোধ থাকবে যে যদি আপনাদের কারোর সাথে এই ভৌতিক ঘটনাগুলি ঘটে থাকে অবশ্যই আমাদের কাছে শেয়ার করবেন। আমরা আরো নিত্য নতুন ঘটনাগুলি আমাদের লিসেনারদের কাছে শেয়ার করতে চাচ্ছি। যদি আপনারা আমাদেরকে হেল্প করেন অনেকটাই ভালো হবে। সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।